অনেক কাল আগে কোপাই নদীর ধারে এক গ্রামে বসবাস করত এক দম্পতি আর তাদের মেয়ে কনক। কনকের মায়ের হয়েছে এক জটিল অসুখ। ডাক্তার বদ্যি কেউ সেই রোগ সারাতে পারছে না। কিন্তু একদিন হলো কি, শোনো, আমি মরে গেলে তুমি কিন্তু আর একটা বিয়ে করো। আমাদের কনককে মানুষ করতে হবে তো। আহা, এসব কথা থাক না এখন। তুমি তুমি ঠিক সুস্থ হয়ে উঠবে, দেখো। না গো, আমি আর বাঁচবো না সেটা বুঝতে পারছি। আয় মা, এদিকে আয়। বলো মা। আমি যখন থাকবো না, তুই তোর বাবার খেয়াল রাখবি। সব সময় দুজনে একসাথে থাকবি, ঠিক আছে? না মা, তুমি এমন বলো না। তুমি চলে গেলে আমার কি হবে মা? না রে মা, আমার সময় শেষ। আমার যে ডাক এসেছে, আমাকে এবার তো যেতেই হবে। গিন্নি, গিন্নি, গিন্নি! আজ অনেক দেরি হয়ে গেল বাবা, চলো তাড়াতাড়ি বাড়ি চলো। হ্যাঁ রে মা, সত্যি দেরি হয়ে গেল। চল চল, তাড়াতাড়ি চল। বাবা, কিছু শুনতে পাচ্ছ? কেউ কাঁদছে মনে হচ্ছে। হ্যাঁ রে মা, আমারও তো তাই মনে হচ্ছে। ওই তো, ওই দিক থেকে শব্দটা আসছে মনে হচ্ছে। চল তো, চল তো গিয়ে দেখি। হ্যাঁ বাবা, চলো। আপনি আপনি কে? আর জঙ্গলের মধ্যে কাঁদছেন কেন? আমি আমি সাবিত্রী। আমার বাড়ি ঘর সব বন্যায় ভেসে গেছে। কোনো মতে প্রাণে বেঁচে এই আমার অভাগী মেয়েটাকে নিয়ে এই গাছতলায় আশ্রয় নিয়েছি। তা আপনার আত্মীয় স্বজন কেউ নেই? আমার দুকুলে কেউ নেই। কিছু যদি মনে না করেন, আপনারা আপনারা আমাদের বাড়িতে চলুন। ওখানে সবাই একসাথে থাকবো না হয়। এইভাবে জঙ্গলে থাকাটা ঠিক না। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এই ছোট্ট শিশুটির প্রাণ বাঁচালেন। আপনার এই ঋণ আমি কোনদিনও শোধ করতে পারবো না। বেশ আনন্দেই কাটছিল শেখর আর কনকের। কনকের মায়ের অভাব সাবিত্রী তার মাতৃস্নেহে অনেকটাই পূরণ করে তুলেছিল। কনকও খুব খুশি সাবিত্রীকে পেয়ে, আর সেই দেখে খুশি হয়ে কনকের বাবা শেখর সাবিত্রীকে বিয়ের প্রস্তাব দেন। সাবিত্রীও অমত করেনি। শুভ দিন দেখে সাবিত্রী ও শেখরের বিয়ে হয়ে যায়। কিন্তু বিয়ের পরেই চেনা সাবিত্রী অচেনা হয়ে উঠতে থাকে শেখর আর কনকের কাছে। যত দিন যেতে থাকে, সাবিত্রী কনকের ওপর অত্যাচার শুরু করে। বাড়ির সব কাজ কনককে দিয়ে করাতে শুরু করে সাবিত্রী। দুবেলা ঠিকমতো খাবারও দেয় না তাকে। বাইরের কাজে ব্যস্ত থাকার জন্য সবকিছুই চোখ এড়িয়ে যায় শেখরের। এক জটিল অসুখে শয্যাশায়ী হয়ে পড়ে শেখর।
খা মা, ভালো করে খা। আর এই যে আদরের ঘরের দুলালি, আর কতক্ষণ একটা কাজ নিয়ে বসে থাকবি? হ্যাঁ, যা রাতে রান্নাটা তাড়াতাড়ি বসা। সারাদিন তো শুধু বসে বসে খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই তোর। সাবিত্রী, মামরা মেয়েটাকে সারাদিন শুধু মুখ করো কেন বলো তো? রাধাও তো বড় হয়েছে, রাধাকেও তো কোনো কাজ করার কথা বলতে পারো নাকি? শোনো, রাধা আমার সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে, আর ওর মা বেঁচে থাকতে ও কেন কাজ করবে শুনি? কনক তো সেই ছোটবেলাতেই নিজের মাকে গিলে খেয়েছে, আর এখন আমার ঘরে চেপেছে। আর শোনো, তুমি কথা বলো কোন মুখে? তুমি তো বিছানায় শয্যাশায়ী, আমার তো কোনো কাজেই আসো না তুমি, তাই বাড়ির সব কাজ ওকেই করতে হবে। তুমি চুপ করে থাকো, বেশি কথা বলো না, বুঝলে? বাবা, তুমি চিন্তা করো না, আমি সব করতে পারবো। এই যে রাজকুমারী, এবার একটু গতরখানা নাড়াও, বাইরে গিয়ে কাজ করো। মাঠে চাষের কাজে লোক নিচ্ছে জমিদার, যা গিয়ে কাজ করে ঘরে টাকা নিয়ে আয়। আমার পক্ষে তোদের বাপ বেটির মুখে রোজ রোজ মন্ডা মিঠাই তুলে দেওয়া সম্ভব হচ্ছে না। তোর বাবার ওষুধ এবার থেকে তুই জোগাড় করবি, বুঝলি? এসব এসব তুমি কি বলছো সাবিত্রী? ও ও কাজে যাবে? না মা, না মা, তোকে কোথাও যেতে হবে না। আমার আমার ওষুধ চাই না। শুধু কি ওষুধ, নিজের খাবারটাও এবার জোগাড় করে নিলে আমি একটু বাঁচি। বাবা, মা তো ঠিকই বলেছে, তোমার ওষুধ তো অনেক দামি না। মার একা কত মাঠের কাজ করবে বলো? বাবা, আমি বরং পাশের রাজ্যে যাব, ওখানে অনেক ভালো ভালো কাজ আছে, আমাদের আর কোনো কষ্ট থাকবে না। দেখবে ওখানে ঠিক একটা ভালো কাজ জুটে যাবে। ঈশ্বর, এ আমার কি হলো? আমার ওইটুকুনি দুধের বাচ্চা। দুধের বাচ্চা? যখনই কেউ তোর কাছে কোনো সাহায্য চাইবে, তুই তুই কিন্তু সকলের সাহায্য করবি, আর যে কাজটাই করবি সেটা খুব মন দিয়ে নিষ্ঠা ভরে করবি, বুঝলি? ঠিক আছে বাবা, আমি সব সময় মনে রাখবো। আসি বাবা। হ্যাঁ মা, আয়। দুগ্গা দুগ্গা। কনক এগিয়ে চলে অজানা উদ্দেশ্যে। একদিন জঙ্গলের পথ ধরে হাঁটতে হাঁটতে কনক একটা বড় গাছের সামনে এসে দাঁড়ায়। ও মেয়ে, কই চললে? আমায় একটু সাহায্য করবে? বলো গাছ, আমি তোমায় কিভাবে সাহায্য করতে পারি? তুমি আমার গায়ের সব শুকনো ডালগুলো ভেঙে দাও, যাতে আমি আবার প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি। ঠিক আছে গাছ, আমি তোমায় এক্ষুনি সাহায্য করছি। যাক, গাছে ওঠা গেল, এবার ডালগুলো ভেঙে দিই। নাও, আমি তোমায় সব শুকনো ডাল ভেঙে দিয়েছি। অনেক ধন্যবাদ মেয়ে তোমায়। এবার তাহলে আমি আসি। এসো মা, সাবধানে এসো। অন্ধকার জঙ্গলের মধ্যেই কনক একটা বিরাট বড় বাড়ি দেখতে পেল। বাবা, জঙ্গলের মধ্যে এত বড় কার বাড়ি? তবে যাই, এখানে গিয়ে একবার কাজের খোঁজ করে দেখি, যদি কিছু পাই।
বলছিলাম, আপনাদের এখানে আমার উপযুক্ত কোনো কাজ পাওয়া যাবে? তুমি কে গো মেয়ে? এত রাতে এই জঙ্গলের মধ্যে কি করছো? আমার নাম কনক। আমার বাবার খুব অসুখ। আমি বাবার ওষুধের জন্য টাকা রোজগার করতে বেরিয়েছি। আমি আপনাদের এখানে কোনো কাজ পেতে পারি? ঠিক আছে, তুমি এখানে কাজ করতে পারো, কিন্তু আমাদের এখানে 7টা ঘর আছে। তুমি রোজ 6টা ঘর পরিষ্কার করবে, কিন্তু 7 নম্বর ঘরটা কোনো দিন খুলবে না। এই শর্ত যদি মানতে পারো তাহলে বলো, রাজি আছো? হ্যাঁ, আমি রাজি। আমি আপনাদের সব কথা শুনে চলবো। এভাবে বেশ কয়েক বছর কেটে যায়। কনক সেই বাড়িতে কাজ করলেও পরীদের কথা মতো 7 নম্বর ঘরে ঢোকার কোনো চেষ্টাই সে কোনোদিন করেনি। একদিন, আপনাদের কাছে আমার একটা অনুরোধ আছে। কি অনুরোধ কনক? আমার বাবার জন্য বড্ড মন কেমন করছে। আমি এবার বাড়ি যেতে চাই। আপনারা যদি আমার পাওনা দিয়ে দেন। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে কনক, তোমার সব প্রাপ্য তুমি এক্ষুনি পেয়ে যাবে। তবে শোনো, আমরা তোমায় আরো কিছু দিতে চাই। কি সাতপরি? তুমি তো এতদিন এখানে কাজ করছো, কিন্তু কোনো দিন ওই 7 নম্বর ঘরটা খোলার বা দেখার কোনো রকম চেষ্টাই তুমি করনি। তোমার কাজের প্রতি নিষ্ঠা দেখে আমরা খুব খুশি হয়েছি। তাই যাওয়ার আগে এই ঘরটা আমরা তোমায় দেখাতে চাই। এসো, আমাদের সঙ্গে এসো। ঘরের দরজা খুলতে দেখা যায় সোনা রূপো মোহর চারিদিকে ছড়ানো। এরপর সোনা রূপো নিয়ে ওখান থেকে কনক বিদায় নিল। দিনের পর দিন আর রাতের পর রাত কেটে যায়। কনকের সঙ্গে দেখা হলো সেই বুড়ো গাছটার। ও মেয়ে, আমিও তোমায় কিছু উপহার দিতে চাই। আমার আমার গুঁড়িটা ধরে একটু নাড়াও, তাহলেই তুমি প্রচুর ফল পাবে। তারপর তুমি যত খুশি তত ফল খেও, কেমন? কনক গাছের গুঁড়িতে একটু নাড়া দিতেই গাছ থেকে যেন ফলের বৃষ্টি শুরু হলো। ধন্যবাদ গাছ। কনক কিছু ফল তুলে নিয়ে নিজে খেলো, বাবার জন্য কিছু ফল ব্যাগে ভরে চলতে শুরু করলো। বাবা, 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 আমি এসে গেছি। বাবা, আমি এসে গেছি। বাবা, দেখো, আমি তোমার জন্য কত কিছু এনেছি। এবার আর আমাদের কোনো কষ্ট থাকবে না বাবা। আমরা দুজন এবার মহা আনন্দে দিন কাটাবো। মা কনক, চুপ করো, একদম চুপ করো। তোমার আসল রূপ আমি খুব ভালো করেই চিনি। তোমার আর রাধার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। পোড়ার মুখে দেমাক দেখলি? দেমাকে যেন পা মাটিতে পড়ছে না। কনককে দেখে কিছু শিখতে পারিস না তুই? কিন্তু মা, আমি তোর কোনো কথা শুনতে চাই না। তোকেও কনকের মতো অনেক সোনার রূপো আনতে হবে। ঠিক আছে মা, আমি যাচ্ছি। রাধা এবার কাজের খোঁজে হাঁটতে হাঁটতে জঙ্গলে সেই গাছটার কাছে যায় যেখানে কনক প্রথমে এসেছিল। আগের বারের মতো এবারও গাছ রাধাকে বলল তাকে সাহায্য করতে, বদলে সে কিছু উপকার করবে। কিন্তু রাধা
তাকে বলল, কখনোই না। তোমার নোংরা ডালপালা আমি কিছুতেই পরিষ্কার করব না। আমার অনেক কাজ আছে, আমি যাই। বলছিলাম, আপনাদের এখানে আমার কোনো কাজ পাওয়া যাবে? তুমি কাজ করতে চাইলে করতেই পারো, কিন্তু মনে রেখো এখানে 7টা ঘর আছে, যার মধ্যে 6টা ঘর তোমাকে পরিষ্কার করতে হবে। বাকি একটা ঘর তুমি খুলেও দেখবে না। যদি খোলো তার ফল কিন্তু মোটেই ভালো হবে না, ঠিক আছে? রাধা কাজ করত ঠিকই, কিন্তু তার বরাবর আকর্ষণ ছিল ওই 7 নম্বর ঘরটার দিকে। একদিন লোভের বশে সব বারণ অগ্রাহ্য করে রাধা 7 নম্বর ঘরটা খুলে ফেলল। রাধা ভেবেছিল ঘরে অনেক সোনা মানিক পাবে, কিন্তু ছাই, ঘরটা ছিল বিষাক্ত পোকামাকড়ে ভর্তি। রাধা ঘরের দরজা খুলতেই এক ঝাঁক বিষাক্ত পোকা উড়ে রাধার গায়ে এসে পড়ল। ভয়ে আর যন্ত্রণায় রাধা প্রাণ হাতে করে ছুটছে আর ছুটছে। এইবার রাধা সেই ফল গাছের সামনে এসে দাঁড়াল। প্রচন্ড খিদের জ্বালায় রাধা গাছ থেকে ফল পাড়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু গাছ তো ফল দেবে না। তাই রাধা যত লাফায় গাছ ততই উঁচু হয়ে যায়। লাফাও, লাফাও। হ্যাঁ, আরেকটু। ফল নেবে? অবশেষে রাধা হার স্বীকার করে সেখান থেকে খালি হাতে বাড়ি ফিরে যায়। তোর কি অবস্থা? এরকম অবস্থা হলো কেন তোর? মারে, কি হয়েছে? মা, মা, আমার আমার খুব ভুল হয়ে গেছে। আমার ভুলের জন্যই আজ আমার এই অবস্থা। কখনোই না। তোমার নোংরা ডালপালা আমি কিছুতেই পরিষ্কার করব না। আমার অনেক কাজ আছে, আমি যাই। বলছিলাম, আপনাদের এখানে আমার কোনো কাজ পাওয়া যাবে? তুমি কাজ করতে চাইলে করতেই পারো, কিন্তু মনে রেখো এখানে 7টা ঘর আছে, যার মধ্যে 6টা ঘর তোমাকে পরিষ্কার করতে হবে। বাকি একটা ঘর তুমি খুলেও দেখবে না। যদি খোলো তার ফল কিন্তু মোটেই ভালো হবে না, ঠিক আছে? হ্যাঁ, আরেকটু। এবার বুঝলে তো সাবিত্রী, যে অলসতা আর কূট বিচারে কোনো ভালো ফল দেয় না। নম্র আর সৎ হৃদয় শুধুমাত্র পুরস্কৃত হয়। এই বাড়িতে তোমাদের আর কোনো জায়গা নেই। তোমরা এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাও। শেখর মা আর মেয়ে দুজনকেই বাড়ি থেকে তাড়িয়ে দিল।